দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং প্রবাসে যারা ভিডিও দেখেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। 1 জুন রোজ সোমবার 2026 অবস্থান করছি গাবতলী গবাদি পশুর হাটে এবং আমাদের নাসির ভাইয়ের ডগা কিন্তু কুরবানির যে গরুগুলো ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে খালি হচ্ছে। দেখতে পাচ্ছেন একের পর এক গরু যাচ্ছে। যা যা কেমন গরু গেল, কি হচ্ছে বিস্তারিত আজকে জানার চেষ্টা করবো। এবং ডগা দেখতে পাচ্ছেন যে এই পাশ থেকে কিন্তু খালি হচ্ছে ডগা, অর্থাৎ গরুর যে কিউ ছিল সেগুলো কিন্তু মোটামুটি শেষ হচ্ছে। দর্শক, গরুগুলো তো আমরা দেখলাম যে এর মধ্যে অনেকগুলো গরু বের হয়ে গিয়েছে। আজকের পর্যন্ত নাসির ভাইয়ের কিরকম বেচা বিক্রি হলো আমরা একটু জানতে চাইবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ। বেচা বিক্রি কি অবস্থা ভাই? এই যে ভাই আর 5 পিস আছে। এই 5 পিসে অবশিষ্ট। জি ভাই, আজকে কয়টা বের হলো ভাই? আজকে 16টা গেল। 16টা। 16টা। যাক মাশাল্লাহ। তো মোটামুটি তো পঞ্চম দিন চলে আজকে। জি ভাই, আজকের দিনে কি শেষ হবে মনে হচ্ছে, আজকে রাতের মধ্যে? দেখা যাক, আল্লাহ ভরসা, যদি কাস্টমারের উপর নির্ভর। এখন তো আর এরকম বেচা কেনা নাই, হয়তো আজ নাই কাল হবে, শেষ হবে, আবার নতুন গরু ঢুকবে, হয়তো শুক্র শনিবারের মধ্যে নতুন গরু ঢুকে পড়বে। ঢুকে যাবে। হুম। আজকে কিছু দেখলাম যে অধিক পরিমাণে গরু বেরোলো, এগুলো কেমন কি দরদামে বিক্রি করলেন? এখানে বিভিন্নটা বিভিন্ন রেটে বেচছি ভাই, খামার আলাদা নিচ্ছে। ও আচ্ছা আচ্ছা, এক এক ধরনের প্রাইসে গেছে। জি। আচ্ছা, তো যাই হোক, নাসির ভাই একটু আপনার সম্পর্কে জানতে চাই। আসলে এই ব্যবসা এই যে শুরু করলেন, এটা কত বছর আগের থেকে শুরু হলো মূলত ব্যবসাটা? ব্যবসা শুরু হয়েছে 94 সালের থেকে। 94 সালে। 94। আচ্ছা, মানে তখনকার নাসির ব্যাপারী আর এখনকার নাসির ব্যাপারীর মধ্যে তো আসলে অনেক ফারাক। না আসলে কেমন স্ট্রাগল করেছেন আসলে লাইফে? না আসলে ভাই, জীবনে অনেক সুখও দেখছি, অনেক কষ্টও দেখছি। আচ্ছা। যে কষ্ট দ্বারাতে উপভোগ করার পরে সে আল্লাহ সুখ মিলেছে। জি। জীবনে বহুত কষ্ট করছি। এই হাট র্যালি কেন্দ্র করি, আমার পার্টনার ছিল, 17 বছর পার্টনারের ব্যবসা করছি, অনেক টাকা মায়ের খাইছি, সব জ্বালা তাপ সহ্য করে এ পর্যন্ত আল্লাহ আনছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুক্রিয়া, খুব ভালো আছে। খুব ভালো আছেন। তো আমরা আপনার সেই শুরুর দিকের কোনো অভিজ্ঞতা জানতে পারবো কিনা? আজকে তো মানুষ এস্টাবলিশ হওয়ার পরে হচ্ছে সবাই সুখটাই দেখে, কিন্তু এর পেছনের যে গল্প বা স্ট্রাগল আমরা কি আপনার কাছ থেকে জানতে পারবো কিনা, আসলে কিরকম স্ট্রাগল করেছেন? ভাই, যখন আমি 94 সাল, তখন হলো এখানে গোছ বিক্রি হয় হলো 40 টাকা কেজি ঢাকায়, আমার দেশে হয় 30 টাকা কেজি। এই 40 টাকা ঢাকা থেকে ব্যবসা শুরুর থেকে দেখা যাচ্ছে 2 লাখ টাকা দিয়ে আমরা এক গাড়ি গরু আনছি, 1.5 লাখ টাকা দিয়ে এক গাড়ি গরু আনছি। সেই একই গাড়ির গরু এখন বর্তমান টাকা লাগে 50 লাখ। আচ্ছা ওই 2 লাখ টাকার জায়গায় টাকা ঠিকই আছে, 2 লাখ টাকা দিয়ে যে গাড়িটা আনতাম এখন ওই একই গাড়ি আনি 50 লাখ টাকা, 40-45 টাকা। আচ্ছা। এই ব্যবধান, দিন বহুত কষ্টের গেছে। এমনও দিন গেছে গাবতলী মানুষের গরু আমি ধৈর্য বেচছি, আচ্ছা। দিয়ে আমি এখান থেকে ব্যবসা শিখছি। মানুষের হয়তো 2 মাস 6 মাস 1 বছর বেচছি মানুষের গরু। জি। আস্তে আস্তে আল্লাহ পাক ওই মেধাটা, গরুর মেধাটা আমার ভিতর দিছে, আস্তে 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 আমি নিজে ব্যবসায় চলে গেছি। তো মানুষ বলে না মানুষের উস্তাদ আছে, এই আছে, আমার মাশাআল্লাহ আল্লাহর তরফ থেকে হয়েছে। আমি আর কোনো উস্তাদ নাই, আমি নিজেই একটা দুইটি গরু এই হাটের আনাচে কানাচে মানুষের গরু দাম করে নিজেই বেচছি। কেন আল্লাহ প্রতিষ্ঠিত করছে ব্যবসা। অনেক বড় একটা ফ্যামিলি ভাই আমার কন্ট্রোল করা লাগে, যেটা হলো আমার ছোট বোন, বাপ মা, ভাই বিরাদার, সবারে নিয়ে আমার সুখে থাকা লাগে। আমি একলাই পারি না, বলতে গেলে তারা যে অনেক অর্থর মালিক তা না। এই আমাকে আল্লাহ যেটুক দেয় তাদের নিয়ে আর কি চলে ফিরে খাই। আমি যত জানি আপনার ভাই একজন বাড়িতে আছেন, বড় ভাই। জি জি। তারপরে হচ্ছে আপনার মেজো ভাই একজন এখানে, ওনার নাম জানো কি ভাই? আনারুল। আনারুল ভাই। আর বড় ভাই হলো জিয়াউর রহমান, উনিও মাংস ব্যবসার ভিতরে জড়িত ছিল, এখানে ব্যবসা করছে। জি। উনি প্রায় 70-80 লাখ টাকা 11 নম্বর কষার কাছে মার খাইছে, মার খাওয়ার পরেও ব্যবসা ছাড়ি এখন ওই বিল্ডিং বাড়ির নিচে হলো মুদিখানার দোকান দিচ্ছে, দোকানদারি করে উনি ওখানেই আছেন। ওখানে আছে। আর আনারুল ভাইয়ের পরে ছিলেন মনে হয় টিপু ভাই। টিপু ভাই। তারপরে আল্লাহ, হচ্ছেন আপনি। হ্যাঁ আল্লাহ লয়ে গেল গা। জি। এখন দেখা যাক এই সামনে কিছুদিনের ভিতরে আর কি একটা খরচপাতি হবে, মানে দোয়ার দোয়ার ব্যবস্থা দোয়ার করা হবে। ব্যবস্থা করা হবে। আচ্ছা। সব মিলে আলহামদুলিল্লাহ, এখন তার দোয়া চা ছাড়া আমাদের আর কিছুই নাই। নাই। এখন তার ভালো কিছু কাজগালা করে দিতে বলে, মানুষের পাওনা দেওয়ার একটা ব্যাপার আছে, সেও মানুষের থেকে পাবে, পাওনাদার গালা যদি যার কাছে পাবে জি।
তারা যদি একটু সহযোগিতা করে আর আমরা কিছু ভর্তুকি দিই, মানছে ওর কাজ যারা পাবে, এটা আমরা ক্লিয়ার করতে পারলে হয়তো আমাদের মনটা একটু ভালো লাগবে। ওনার মার্কেটে কেমন টাকা ডিউ ছিল? একটা ধারণা উনি দিয়েছিলেন 30 লাখের কাছাকাছি। হ্যাঁ তারপরে হ্যাঁ, এরকমই আর কি দিছে। কিন্তু একটা লোক আমারে ফোন দিছিল মারা যাওয়ার 2-3 দিন পরে, জি যে ভাই আমার কাছে 9 লাখের কাছাকাছি টাকা পাবে, তা আমি ওনার টাকাটা দিয়ে দেবো ভাই, এদের পরে আপনাকে বসবো দিয়ে দেবো, এরকম কথা উনি বলছে। আচ্ছা, যাক, বাকিটা আল্লাহ জানে, আর কোনো কার কাছে বাঁকা পাবে এটা আমি নিজে বলতেও পারবো না। ওই একটা আমি নলেজ পাইছি, একটাই পেয়েছেন। একটা নলেজ পাইছি। আচ্ছা, যাক নাসির ভাই, ব্যবসা যেহেতু প্রায় সেই অনেক দিন ধরেই করছেন, কোনো প্রতিকূলতার কোনো এক্সপিরিয়েন্স আপনার হয়েছে কিনা, যে খুব মানে হয়তো টাকা মেরে চলে গেছে? এটা তো গাবতলী হাট বা যে কোনো হাটে একটা ইউজুয়াল কেস হয়েই থাকে। ভাই এছাড়া কেমন মানে আমরা কোনো, আপনার সেই মানুষ তো সুখটাই দেখে, হাসিটাই দেখে দিন শেষে। আসলে 2012 সালে অন্তত 1.5 কোটি টাকা আমার মায়ের হয়েছে। এক কোরবানিতে ধরা খাইছি, এক হলো মাংস ব্যবসায়ীরা মেরে নিছে। আচ্ছা নিয়ে এতে আমি প্রায় 8 বিঘে মতো জায়গা কিনছিলাম, এখান থেকে প্রায় 5.5 বিঘে জায়গা আমি বিক্রি করছি, 5.5 লাখ আচ্ছা বেশি আবার এই লাইনে দাঁড়াইছি। তবে কারোকে 10 টাকা কমও দিনি, সবাই পাওনাদার ছিল এই হাটেরই, তাদের টাকা পয়সা দিয়ে ব্যবসা দাঁড়াইছে। আল্লাহ পাক দেখা যাচ্ছে ওই 5 বিঘে জায়গা দেবে, এর থেকে অধিক আল্লাহ আমার দিয়েও দিছে। আচ্ছা তো মার্শাল্লাহ, ব্যবসা যদি কেউ হালাল ভাবে করে এবং যদি বেলাইনে খরচ না করে, আমি বলবো যে সব ব্যবসার ভিতরেই বরকত আছে। সে যে ব্যবসায় করুক, আমি গরুর করি, আর একজন আর একটা করে, আর একজন আর একটা করে, যদি এই টাকাটা হারাম জায়গায় না লাগায়, কেউ ভালো কাজে ব্যবহার করা হয়, তে অবশ্যই এটার মধ্যে বরকত আছে। যাক মাশাআল্লাহ। নাসির ভাই সন্তানাদি কেমন আছে এখন? আমার ভাই 1 মেয়ে 2 ছেলে। মেয়ে বিয়ে দিছি এখানে বাগবাড়ি, আচ্ছা আর ছেলে একটা হলো কলেজে পড়তেছে, আর একটার বয়স হলো 4 বছর। 4 বছর। 4 বছর। আচ্ছা, যাই হোক, মোটামুটি গাবতলী হাটে যেহেতু এখন আপনি এখানে তো আপনাদের মনে হয় একটা সমিতি আছে নাকি না? হ্যাঁ, গাবতলী একতা পশু ব্যবসায়িক সমবায় সমিতি, যেটার আমি রানিং সেক্রেটারি। সেক্রেটারি হিসেবে জি। আছেন। আচ্ছা, মসজিদের কি অবস্থা ভাই? মসজিদের মসজিদ আলহামদুলিল্লাহ, মসজিদ তো পয়লা রমজানে উদ্বোধন হয়েছে, এখন 9,70,000 টাকা শর্ট আছে। এই ব্যাপারী পত্র সবাই নামলে আমরা মিলে এটা আর কি ইনশাল্লাহ করে ফেলাম, ক্লোজ হয়ে যাবে ক্লোজ ইনশাআল্লাহ। হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে কি দ্বিতীয় তলার কোনো কাজ বা চিন্তা দ্বিতীয় ভাবনা তলা আছে কিনা? এখন মানুষ যে পরিমাণ হইতেছে তাতে এতেই হচ্ছে। এতেই হচ্ছে। হ্যাঁ, যদি অধিক মানুষ হয় অবশ্যই আগে সামনে আগাবো আমরা। আচ্ছা, তো এই বছর পশুর সংখ্যা কেমন ছিল? 223টা কথা বলেছেন। 223টা ছিল, জি। এখন এর ভিতরে ধরেন এই 5টা আছে, জি, আর ওই 6টা কসাই গরু আছে, যেটা অষ্টাল কসাই গরু। অস্টাল। আচ্ছা, ওইগুলো ওই 6টা আবার ওই হিসাবের বার। আর বাহিরে। কোরবানি গরু ছিল হলো আপনার 223টা। তো এই বছর যে গরু আনলেন এবং গরু বিক্রি করলেন, নেটওয়ার্ক কেমন মানে পাবো আমরা, বা আপনি কি চিন্তা করছেন লাভ বা লসের ক্ষেত্রে কেমন আমি কি আশা দাঁড়াবে? করি আমার যে হিসাব নিকাশে আসবে, আমার জ্ঞানে কয় হয়তো আমি 1-2 লাখ টাকা এমন 2-4 লাখ টাকা এমন হয় লসের দিকে পড়তে পারি, আচ্ছা না হয় লাভের দিকে পড়তে, কারণ আগে ভালো বেচছি, আচ্ছা পরে খারাপ বেচছি, সব মিলাই জেলে একখানে পুরা পরিপূর্ণ হিসাব করলে বলতে পারবো। তার আগে বলা, তবে একটু টানছি, তাতে বোঝা যায় যে ইনশাল্লাহ প্রায় মেকআপের দিকে না 2-1 লাখ টাকা 2-3 লাখ টাকা এমন এদিক সেদিক হবে আর কি। সেদিকে হবে। তবুও তো আপনি যে পঞ্চম দিন পর্যন্ত যে কষ্ট করলেন, বাড়ি গিয়েছিলেন নাকি ভাই? না ভাই, বাড়ি তো ওই যে বাইরে মাটি দিতে আসলাম, জি। ছেলে সন্তান তো আমার এখানেই, আচ্ছা আমার ফ্যামিলি তো এখানে, বাপ আর মা বাড়িতে আছে, হয়তো এগুলা পুরা কমপ্লিট করে থুই আমার যেতে হবে। কারণ আমার সুখটা একলাই দেখলে হয় না ভাই, আমার পার্শ্ববর্তী যে লোকজনগুলো আছে, জি। আমি কোরবানি দেওয়ার পর সবারই বাড়িতে পাঠাইছি, এখন একটা ব্যাপারী হাতে রাখছি এবং 4টা রাখাল, এরে পাঠাইতে পারি না, এগো 2-1 দিনের মধ্যে পাঠামো, তারপরে আমি যাই খুঁজবো আমার নিজস্ব। বাড়ি যাবেন হ্যাঁ, বাবা বাড়ি মার তো কাছে? অবশ্যই যাবো। আচ্ছা, যাই হোক, মোটামুটি ঈদ তো আপনার আসলে খুব একটা যে ভালো গিয়েছে, তবে এটা বোঝা যায় কিনা যে আপনি যে স্ট্রাগলটা করেছেন শেষ দিকে, ঈদের পরে তো মনে হয় প্রায় আপনার 70টার মতো, হ্যাঁ, 70টা করে মতো ছিল। কি মনে হয় এখানে অন্য কেউ হলে কি সেই জিনিসটা হ্যান্ডেল করা ভাই কেমন? সবাই সব জিনিসটা পারবো না, আর আল্লাহ ওইরকম জায়গায় দেয় যে খোলাইতে আচ্ছা। পারবো তারাই দেয়। আর এগুলা তো ভাই ওই কুষ্টিয়া থেকে কিছু আনি নাই, সবই তো কামাই করছে এখান থেকে। আচ্ছা আচ্ছা এলে আমরা লাভে লোকসানে চিন্তা করি না, অনেক সময় মাংস ব্যবসায়ীদের সাথে ব্যবসা করতে থাকে আমাদের চিন্তা থাকে বাকি অনাদায়। আচ্ছা তাছাড়া এমনি যে আমি লস হবে লাভ হবে এতে আমরা মরম না। হয়তো 1 গাড়ি গরু আনছি, ওর মধ্যে 5টা লস হয়েছে, 15টা লাভ হয়েছে, লাভ থাকেই কিছু না কিছু, একবার যে লসে পড়ে যায় তা না। তবে এবার কষ্টদায়ক হয়েছে গৃহস্থ চাষি মানুষের, যারা গ্রাম থেকে আসছে, 4-6টা গরু নেই, তারা কানতে কানতে গেছে এখানে, আমরা ওদের সাথে আমরাও কাঁদছি, আচ্ছা আচ্ছা কারণ ওদের কষ্টটা আমরা ভাগ করে নিতে পারি নাই।
পারি না এর অর্থ হলো যদি আমার কাছে গরু না থাকতো, দেখা যাচ্ছে ওদের অন্তত আমি 50টা লোকরে বাঁচাইতে পারতাম, জি জি 100 গরু কিনে আমি আটকাতে পারতাম, আস্তে ধীরে বেচতাম, কারণ আমার ব্যবসা 24 ঘন্টা এখানে। জি জি আমার যদি 50টা থাকেও তো আমার সমস্যার কথা নাই, কিন্তু তারা 4টা নিয়ে আসছে, এমনও গ্রামে মারামারি গ্যাঞ্জাম চলতেছে, বাকি আনছে, এর গরুও টাকা দেওয়া পারবে না, মারামারি গ্যাঞ্জাম। আল্লাহ মাফ করুক যে এতে যেন কোনো মানুষের ক্ষতিগ্রস্ত না হয়। আমি যাতে মানে আমাদের ব্যবসায়িকের উদ্দেশ্যে বলবো যে আপনারা মাথা ঠান্ডা করে এটা সম্প্রীতে মিলেমিশে যান, কারণ ব্যবসায়িক লাভ লোকসান আছে, মানতে হবে। যে কারণেই ব্যবসাটা হালাল, লাভ লোকসান মাইনেই ব্যবসা। তবে আরেকটা কথা বলবো যে আপনার তবিল্লায় আপনি 10টা গরু কিনে আনবেন কাঁচামাল, এখানে খুব সাবধান, কারণ এখানে লাভও যেরম লসও তেমন, লাভের থেকে লস বেশি, হিসাব করে আনতে হবে। আমি 200 গরু আনছি, আমার টার্গেটে 100 বেচা হয়ে গেল, 100 থাকলো, 100টা গরু ধরা খাইলে অন্তত 50 লাখ টাকা লস হলো। হয়তো আমি ওদিকে 100 গরু বিক্রি করছি 25 লাখ টাকা, 20,000, 25,000, 30,000, যাই হোক অ্যাভারেজ হয়তো 25 লাখ কামাইছি, আমি 25 লাখ লসের ভার কিন্তু সহ্য করতে পারবো, আল্লাহ তৌফিক আমার দিয়েছে। জি আর এমনও লোক আছে 4টা গরু আনছে, ও 1 লাখ টাকা খোলাইতে পারবে না। এই জন্যই বলে যে গ্রাম থেকে ঢাকায় আসতে হলে অন্তত সেই ব্যালেন্সটা নিজের লাগবে, কারোর বাকি আনবেন কিংবা ধাওলাত করে আনবেন, আইনি এই পরে যাই নিজের পারিবারিক সমস্যা, এলাকাবাসীর সমস্যা, এই 2টা গরু কেনা বেচার পরে এইসব লোক আমি মনে করি ঢাকায় না আসা ভালো। এবছর তো অনেকেই আসলো এবং অনেকেই আসলে সেই কষ্ট পেয়ে বা অনেকেই গরু না বিক্রি করে চলে গেল। তো আগামী বছর কি মনে হয়? আমি বিশেষ করে গাবতলী হাট নিয়ে একটু কথা আপনার কাছে জানতে চাই। আমি তো মোটামুটি এই ঈদ সিজনে ঢাকা এবং ঢাকার বাইরে মোটামুটি প্রায় 18 থেকে 20টা হাটে যাওয়ার চেষ্টা করেছি, এবং এই হাটের একটা ডিমেরিট যদি আমি বলতে চাই সেক্ষেত্রে হচ্ছে গরু বাঁধার ক্ষেত্রে গরু প্রতি যে খরচটা, জি বিশেষ করে প্যান্ডেল এবং গাবতলী হাটের ভিতরেও জি। এই এই অ্যামাউন্টটা কিন্তু অন্যান্য হাটে সেরকমভাবে চোখে পড়েনি। তো আপনি তো এখানকার স্থায়ী ব্যবসায়ী, কি মনে করছেন এইটা কি আসলে? আসলে এটা হলো, এটা স্থায়ী হাট যেটা, জি আর অস্থায়ী হাট। অস্থায়ী হাটের জায়গাটা কিন্তু ইজারাদারের পক্ষে না। এই জায়গাটা আচ্ছা। ওই জায়গাটা হলো ওনারা গভর্নমেন্ট থেকে ভাড়া আনছে, ইজারা আনছে, ওনারা ইটের ব্যবসার লেগে। জি এখন সেই ক্ষেত্রে এই হাট ইজারাদার যদি গভর্নমেন্টের সাথে বসি ঈদ উপলক্ষে তারা ফাও নিতে পারে, তাহলে সেই ক্ষেত্রে ফাও দিতে পারে। আচ্ছা। এখানে হাটের মালিকের কিছুই না, এখানে কিছুই না। কিছুই না। এই কি সে ইজারা পায়, হাট বড় হলে ইজারা পায়, কিন্তু ওই মাটি তো গভর্নমেন্ট ভাড়া দিছে, আচ্ছা গভর্নমেন্টে ঠিক তারা ইট কারবারের জন্য ভাড়া আনছে। এখন আপনার ইটের ব্যবসাটা 1 মাস বদ্ধ করে আপনারে ভাড়া দিবে গরুতে, তাহলে তো অবশ্যই টাকা কমার বেশি নিবেই। এটা ঠিক আছে। আর খালি যে টাকা 1 লাখ নিল আপনার থেকে, এই 1 লাখ যে আর ঘর যাবে তা কিন্তু না। জি এখানে বাঁশ, বালু ইত্যাদি বহুত টাকা খরচ আছে, ফ্যান, লাইট। হয়তো সে 1 লাখ নিলে দেখা যাচ্ছে 40,000 আর ঘরে যাচ্ছে, 4,000 ডেকোরেশনে 60,000 খরচ হয়ে যাচ্ছে, এরকম কিছু। একটা মার্জিন থাকছে আর হ্যাঁ কি। হ্যাঁ। জি এখন অন্যান্য হাটের তুলনায় যদি হাট ইজারাদার এবং সিটি কর্পোরেশন ভাবে জি যে না আমরা এটা চাষিদের লাগি ফাও করে দেবো, সেটা পারে, সেটা সম্ভব। যে ওদেরকে হয়তো সিটি কর্পোরেশন থেকে ওই রকম তাদের দিতে পারে, টেক আপ দিতে পারে যে তোমাদের ভাড়া এইভাবে দেওয়া হয়েছে, তোমরা এই হাটের 10 দিন কিংবা 15 দিন ছাড়ি দেবা। হাট মালিকে এটা বাঁশ খুঁটি গাড়ি তাদের দিয়ে দিল, জি বাঁশের খরচটা নিয়ে নিল। বাঁশের যে খরচ, আমি গরু বানলে অবশ্যই আমাকে জানতে হবে যে এই বাঁশ খুঁটিতে আমার এই 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 জায়গাটা ধরেন গরু ভাড়া দেয়, জি তারপরেও আমার বছরে 1 লাখ টাকা খরচ আছে। আচ্ছা কেন আছে? বাঁশ লাগে, খুঁটি লাগে, বালু লাগে, ইটা লাগে, প্রতি বছরে 1-1.5 লাখ টাকা খরচ আছে, কিন্তু গভর্নমেন্ট তো 1 টাকাও নেয় না, হাট ইজারাদারও 1 টাকা নেয় না, তারপরে 1 লাখ খরচ আছে। খরচ আছে, এই খরচ কে দিবে? এটা আমাদেরই বহন করতে বহন হবে। করতে হচ্ছে। তো ব্যবসা একজন করলে অবশ্যই খেয়াল, এই যে প্রতিদিন ঝাড়ু দেয় যে বেটিরা, জি এরা এই ঢোকাটা বছরে কন্টার কাছে 20,000, খালি প্রতিদিন ঝাড়ু দিব। ঝাড়ু। হ্যাঁ, আর এক ঢোকা আমার কন্টার কাছে 20,000। আচ্ছা এরকম তো প্রতিটা জায়গা পরিষ্কার রাখতে হলে পরিষ্কার পরিচ্ছন্ন এটা নিজেরই ব্যবহার করতে হয়, নিজেদেরই করতে হবে। ভাই, গাবতলী হাট অনেক ঐতিহ্যবাহী হাট। তো এই হাটের তো আসলে হাট মালিক বলতে এরকম কোনো কিছু নাই যতদূর জানি আর কি। এটা ইজারাদার একজন নেন, ওনার তত্ত্বাবধানে পুরো হাটটা পরিচালিত জি হয়। জি তো এই হাটের আমি তো অল্প কিছুদিনের যে পারিপার্শ্বিক অবস্থাগুলো দেখেছি, গরু পড়ে যাওয়া থেকে শুরু করে এটার যে পরিষ্কার পরিচ্ছন্নতা, আপনার ডগাটা মার্শাল্লাহ ডিফারেন্ট, কিন্তু অন্যান্য জায়গার পরিস্থিতি কিন্তু কিছু কিছু জায়গায় খুবই শোচনীয়। তো এগুলো আসলে একটা মডার্ন সিস্টেমে এনে এই যে পানির জন্য টানাটানি না করে একটা মডার্ন ফ্রেমওয়ার্কের মধ্যে কি এই গরু মানে গাবতলী হাটকে আনার কোনো সুযোগ নাই? আসলে এটা
অনেকবার আপনার ওই দেখা যায় বাংলাদেশ চ্যালেঞ্জ যেগুলো আছে, জি আমরা বলি না এমন কোনো চ্যালেঞ্জ খুব কমই আছে। যারাই আমাদের কাছে আইছে জানতে চাইছে, আমরা এই বিষয়টাই তুলে ধরছি আচ্ছা যে আমাদের গরুর হাট যেখানে গরু বিট নামে, জি সেখান থেকে শুরু করি যে রাস্তার ব্যবস্থাটা, জি সেখানে গরুর পাও ভাঙ্গে, বিশাল বড় বড় গাতা, এবং পানির যে ড্রেন ওর উপর যে স্ল্যাবগালা আছে, জায়গায় যায় ভাঙ্গা, ওর মধ্যে পাও ঢুকে পাও ভাঙ্গি যায়, এবং পানিটা একটু বৃষ্টি হলে ওভার হয়ে যায়, ড্রেনটা করা লাগে, জি তারা করতেছে না। তাদের কাছে আমরা বারবার গেলে তারা একটা কথা বলে, তোমরা এটা লিখিত দাও, আমরা এটা দিই সিটি কর্পোরেশন জমা দিই। এরকম কয়েকবার জমা দেওয়া হয়েছে, কিন্তু কোনো রেজাল্ট আসে না। বৃষ্টিতে অনেক সময় দেখা যায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে গরু মারা যায়, এবার অনেক সময় দেখা হয়। যাচ্ছে কারেন্টের খুঁটিতে কারেন্ট হয়, জি জি মাঝে সাঝে কারেন্ট হয়। এই কিছুদিন আগেও 5টা গরু 4টা গরু মারা গেল। জি তো এরকম আমরা এই প্রতিটা তার চেঞ্জ করতে হবে, নতুন করতে হবে। এটা কাজ হলো সিটি কর্পোরেশনের। আচ্ছা ইজারাদার পক্ষে আমরা যাই পর্যন্ত দরের দরজে যে আমরা এই ক্ষতিগ্রস্ত হইতেছি, তারা বলে যে আমরা বলতে বলতে ক্ষিপ্ত, কাম হচ্ছে না। হচ্ছে না কিন্তু এখানে যে প্রতি বছরে 15 কোটি 20 কোটি টাকা টেন্ডার হয় যে হাটটা, জি। সে হাটে অবশ্যই উন্নয়নমূলক যদি কিছু না কাজ করে, তাহলে এখান থেকে উন্নয়নটা পাওয়া এবং আমরা ব্যবসায়িকটা ক্ষতিপূরণ হচ্ছি, মানে ক্ষতিগ্রস্ত শেষ নাই, শেষ নাই। শেষ। ভাই এই যে এখানকার যে গোবরগুলো বের হয়, এগুলো কি আপনারা কোনো কাজে বাই প্রোডাক্টে ইউজ করেন, যেমন বায়োগ্যাস অথবা অন্য কিছুতে? না, গোবর গালা এখানে কিছু লোকাল মহিলা আছে যে গালা পরিষ্কার করে নিয়ে যায়, ওদের মতো ওরা বেচে। কিভাবে যে বেচে জানি না, আচ্ছা অনেকে নিয়ে যায়, হয়তো তারা কি করে বলতে পারবো না, হয়তো কেউ সারের কাজে ব্যবহার মানে করে। পূর্ণাঙ্গ গাবতলী হাটটা নিয়ে যদি একটা মডার্ন ফ্রেমওয়ার্ক চিন্তা করা যায়, তো তাহলে আপনাদের এই যে বিদ্যুৎ যেগুলো হচ্ছে, এটা আলাদা কনজাম্পশন খরচ, কিন্তু এই গোবর থেকে বায়োগ্যাসের একটা প্ল্যান্ট থেকে হ্যাঁ, আসার এই সুযোগ হাট ছিল। চলে এরকম আরো জি। 2-4টা জায়গা চালানি সম্ভব, যদি এই গোবর একখানে জমাট করে যদি তারা এখানে কারেন্টের ব্যবস্থা করবে, গ্যাসের ব্যবস্থা জি, করবে, জি, সব জি। ব্যবস্থা করা সম্ভব। মানে এটা হচ্ছে না। না, এরকম কিছু হচ্ছে না। এটা মূলত যাহলে যাচ্ছে সিটি কর্পোরেশনের কাছে এই নথিটা যাবে নাকি না? হ্যাঁ, সিটি কর্পোরেশন ইচ্ছা করলে সব করতে পারে, সব করতে পারেন। কিন্তু তারা তো উদ্যোগ নিচ্ছে না। আপনারা আরেকবার একটা ফাইনাল স্টেপ নেন, হ্যাঁ, আসলে আবার পুরো ওই হাটটা মডার্নাইজ করে নেওয়ার হানিফ জন্য। সাহেব আসছিল আজকে, ওনার ভাইয়ের হলো মৃত্যু জি, হয়েছে কালকে, জি, আজকে জি। তার জানাজা রাতে 11টায় টাইম দিছে। তে উনি কয়দিন আগে আইছে, 3 দিন আগে আইসে আমাদের ডাকছিল, আমরা এইসব কথা তুলে ধরছি হাটের কাজের বিষয়। তারা বলছে তোমরা এটা লিখিত আবার দাও, আর আমরাও দিই দেখি আবার পাঠাই। পাঠানি পর দেখা যাক কি করে। কি হচ্ছে? ওনার জানাজাটা কোথায় হচ্ছে? হাজী কফিল উদ্দিন হ্যাঁ, ওনার জানা যায় যে আমিন বাজারে। আমিন বাজারে হবে। যাক, আপনার সাথে আমি অনেক কথা বললাম, সরি সময় নিলাম আপনার অনেক। জি জি দর্শক, আজকে সেই আমাদের বলেছিলাম যে কোরবানি ঈদের আগে জায়ান্ট কাউ যিনি আনেন, আমাদের সেই নাসির ভাই। তো নাসির ভাইয়ের গরুগুলো কিন্তু মার্শাল্লাহ 223টা গরুর মধ্যে অবশিষ্ট এই 4 থেকে 5টা গরু আছে। তো আশা করবো এই গরুগুলো হয়তো আজকে বা কালকে শেষ হয়ে যাবে। তো এই যে 2026 সালের একটা কোরবানি নিয়ে আরও একটা বছর আমাদের অপেক্ষা করতে হবে এরকম বড় বড় সুন্দর সুন্দর গরু দেখার জন্য। সেই সময়টা পর্যন্ত নাসির ভাই যে পরিশ্রম করেছেন, বিভিন্ন জায়গার থেকে সোর্সিং করেছেন গরুগুলো অনেক সময় নিয়ে, তো আমাদের জন্যই করেছেন মেইনলি। মনিটারি ভ্যালু আছে, বাট তারপর উনি যেই গরুগুলো এনেছেন আলহামদুলিল্লাহ অনেকেই দেখেছেন সেই গরুগুলোর কোয়ালিটি কিন্তু ভিন্ন ছিল। এর মধ্যে ব্রাহ্মা ছিল, বড় বড় শাহিওয়াল গরু ছিল। তো উনি ওনার দিক থেকে চেষ্টা করেছেন। তো আশা করি আগামী বছরেও এর থেকে আরও সুন্দর সুন্দর ভালো ভালো গরু আমাদেরকে উপহার দিবেন। তো সর্বোপরি নাসির ভাইয়ের জন্য দোয়া থাকলো। ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার সুস্বাস্থ্য কামনা করছি। এবং তো ভাই, হাসি দেখে ভালোই লাগছে। জি ভাই, একেবারে ফুল লট খালি করে দিলেন। আলহামদুলিল্লাহ সব খালি করে দিছি ভাই। আলহামদুলিল্লাহ, একেবারে এখান থেকে যা ছিল। আপনার 5টা ছিল নাকি ভাই? না, এখানে গরু ধরেন ওই যে আগের বেচা গরু 3টা ছিল, সেটাও দিয়ে দিলাম। আচ্ছা এদিকে ছিল হলো 6টা, সেটাও দিছি, মানে আমার রাখালের একটা, আমার 5টা। আচ্ছা, আবার ওই যে আতোয়ার বিয়ার একটা কিনে এনে এখানেই বাঁধছে, ওরা কালকে নিয়ে যাবে আর কি। মানে সব গরু শেষ হয়ে গেল। বাহ, তো অনেক অর্গমা ছিলেন ভাই। জি একটু জি যে ভাই, যত্ন অনেক নিয়েন অর্ঘ্য। ইনশাল্লাহ। জি ভাই, দরখাস্ত থাকলো, আর আপনি একটু যত্ন নিবেন ইনশাল্লাহ, সামনের বছরের জন্য আবার রেডি হবেন। হ্যাঁ। আসসালামু আলাইকুম। আমাদের পাবেন ভাই, লাভ লোকসান আমাদের প্রতি বছরে পাবেন ইনশাল্লাহ, হায়াতে যদি আল্লাহ বাঁচায় রাখে। যাক, শেষ মুহূর্তে তাহলে আমারও ভালো লাগছে। আমি বলছিলাম যে আপনাকে ইনশাল্লাহ গাবতলী হাটের আপনার গরু শেষ করে ইনশাল্লাহ জি রেস্ট জি নিব। ভাই, জি তো ভাই, আপনার জন্য শুভকামনা থাকলো ভাই। জি ভাই। অনেক ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আমাদের মরহুম টিপু ভাই এবং মরহুম হাজী কফিল উদ্দিন, ওনাদের জন্য আপনাদের কাছে ওনাদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া কামনা করছি।
আপনাদের সবার সুস্থতা কামনা করছি। ভিডিওটি আমরা এখানে শেষ করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।